এটাই হচ্ছে কুখ্যাত আজমলমারির জঙ্গল। এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, বড় জোর 100 থেকে 150 ফুট। নদীর যখন জোয়ার আসে তখন তার দূরত্বটা বাড়ে, যখন ভাটা থাকে তখন এই দূরত্বটা অনেকটাই কমে যায়। এবং কখনো কখনো এই নদী পার হয়ে দক্ষিণটায় এপারে যে গ্রামবাসীদের বসত ভিটে রয়েছে সেখানে চলে আসে তাদের গৃহপালিত প্রাণী, এমনকি মানুষরা কখনো কখনো এই বিপদের সম্মুখীন হয় বা তার আক্রমণের শিকার হয়ে ওঠে। এই মুহূর্তে রয়েছি দেউলবাড়ি 3 নম্বর যে গ্রাম, সেখানে ঘন জঙ্গলের মাঝে একটি গ্রাম এবং খুবই ভয়ানক একটা জায়গা। এবং সেখানকার মানুষদের জীবন জীবিকা কেমন ভাবে তারা এই জঙ্গলের মধ্যে থেকে জীবনযাপন করেন সেগুলো একটু তাদের মুখ থেকে শুনবো। নৌকা নিয়ে তারা নদীতে মাছ ধরতে যান, এখন নৌকা তো বোধহয় রিপেয়ারিং চলছে। আচ্ছা বাবু, আপনার নামটা একটু শুনি। আমার নাম সুন্দর মন্ডল। আচ্ছা। আমার বয়স এখন ধরো 60-65 বছর মতন হয়েছে। আমার 15-16 বছর বয়স থেকে আমার জীবন জীবিকা সব এই নদীর উপর, জঙ্গলে থেকে। আমি ফাঁকে কোনো কাজ করতে যাই না, যা হয় আমার এর উপর সংসার ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, এই যে জঙ্গলটা আমি বললাম যে এটা আজমলমারি জঙ্গল, এটা তো ঠিক তো নাকি? হ্যাঁ, আর এই যে নদীটা, এটার কি নাম? এটা হচ্ছে চিতুড়ি নদী। আর পাশে মাদলা নদী আছে, বড় নদী আছে। এটা একটা দ্বীপ, হচ্ছে চিতুড়ির জঙ্গলে। এটা একটা দ্বীপ। এটা 12,000 বিঘে জায়গা। এটা এখান থেকে মইপিট বৈকুণ্ঠপুর পর্যন্ত এটা সরকারি খাতায়ের নাম। এই 12,000 বিঘে জায়গা আমরা শুনে আসছি। এখন আমরা জঙ্গলে গেলে, মধু সংগ্রহ করতে গেলে দেখা যায় যে সময় সময় হয়তো বাঘের আক্রমণ হয়তো সামনাসামনি হয়ে যায়। আবার লোকজন এক জায়গায় হয়ে হাঁকাহাঁকি করলে সে পিছু হটে যায়। আবার আমরা সে এলাকা ছেড়ে আবার অন্য এলাকায় গিয়ে কাজ করি। আপনারা এইখান থেকে বেরিয়ে কোন দিকে যান? আচ্ছা, মধু সংগ্রহ করতে চুলকাঠি আছে, গাজী আছে, ও ইয়ে চুলকাঠি আছে, হ্যাঁ গাজী আছে, বিভিন্ন বিভিন্ন দ্বীপের নাম আছে। প্রত্যেক ফোন আছে, একটা একটা দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে আমরা কাজ করি। আচ্ছা, নৌকাতে হ্যাঁ, কতজন করে দলে থাকে? আমরা বড় লোকও থাকি, 9 জন থাকি, কারো 5 জন, কারো 7 জন, এইভাবে থাকি সব। সেটা কতদিনের জন্য? ওটা এখন 14 দিনে করেছে, 2 সপ্তাহ করেছে। কিন্তু গত বছর আমাদের 3 সপ্তাহ 3 বার পাঁচ দেওয়া বলে একদিন ওই 14 দিনে পাঁচ দিয়েছে, দিয়ে আর কোনো এলাও নেই, কিছু নেই। বাক্সের যে মধুটা ওরা আমাদের থেকে 15-20 দিন আগে বসায়, মধুটা ওখানটায় ওরাই সংগ্রহ করে বেশি। আর আমাদের যে যে মধুটা আমরা সংগ্রহ করি, এই মধু মানে খুব কম হয়, ওদের জন্য কম হয়। একটা হাঁড়ি যদি 5 জন ভাত যদি ধরে, সেটা 25 জন যদি ভাগ করে খাই, ভাতটা কি হয় সকালার তো পেট ভরে না। এইভাবে তো আমাদের ধরো আন্দোলন করে আসতেছি যে বাক্স দিলে তাহলে আমাদের তো মধু সংগ্রহটা খুব কম হয়ে যাচ্ছে, বা আমাদের চাল চালানো উঠতেছে না। যখন মধু সংগ্রহ করেন বা করতেন আগে, হ্যাঁ, অনেকটা পরিমাণে, হ্যাঁ অনেকটা পরিমাণে, তখন সেগুলো আপনারা বিক্রি করতেন? বিক্রি ফরেস্টার যতটা ন্যায় নিল, তারপর হয়তো আমরা এই গাঁটি টাকায় হয়তো চাল চালান করলাম, দোকান করলাম, এই খুচরো বিক্রি করে সেইগুলো শোধ করতে হয়। আর ফরেস্টারের টাকাটা অনেক দেরি করে দেয়, 3-4 মাস বাদে দেয়। সেই জন্য ওরা আমাদের কিছুটা রেখে দেয়, ওদের দিই আমরা। আর তখন দাম আপনারা কেমন পান বা পেতেন? দাম আগে ছিল শুধু 60 টাকা, প্রথম থেকে শুধু 60 টাকা। তারপর একটা হলো 230 টাকা। আর এ গ্রুপ হলে এখন দিচ্ছে 275 টাকা। আমাদের তো এ গ্রুপ হচ্ছে না, আমাদের বি গ্রুপ। একই জঙ্গলের মধ্যে ঝড়খালির হচ্ছে গিয়ে এ গ্রুপ, আর আমাদের হচ্ছে বি গ্রুপ। বি গ্রুপ বলতে মানে 1 নম্বর 2 নম্বর, আমাদের হচ্ছে গিয়ে 2 নম্বর হয়ে যাচ্ছে। মধুর কোয়ালিটি? কোয়ালিটি 2 নম্বর হচ্ছে। ওরা যা বলতে তাই আমাদের শুনতে হচ্ছে। আচ্ছা, ওরা মানে টেস্ট করে দেখতেছে, আচ্ছা, দেখে বলতেছে আমাদের বি গ্রুপ। এইভাবে আমাদের ওই 230 টাকা দাম ফেলতেছে। এখন কি সেই দামটা বেড়েছে? না, ওই গত বছর থেকে একই দাম আছে, 5 টাকা করে বেড়েছে। আর এ গ্রুপ ছিল 270 টাকা, গত বছর করেছে 75 টাকা। বি গ্রুপ ছিল 25 টাকা, সেটি করেছে 30 টাকা, এই বেড়েছে। তারপর মোমটা কিছু আমাদের ফরেস্টারে নিত, আর নিচ্ছে না। অল্প নিত, সেটা আর নিচ্ছে না। এই গ্রামে ব্যাপারীদের কাছে বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, এবারে যখন
ফরেস্টার ছাড়া আপনারা যখন স্থানীয় ভাবে বা কোনো হুম। দোকানে বিক্রি করছে তখন দাম কেমন থাকে? ও দাম ধরো এবারে ইয়ের থেকে ধরো 100 টাকা 80 টাকা, যে যেমন একটু পারতেছে বিক্রি বেশি করে। হয়। হ্যাঁ, বেশি হয়। এই যখন আপনারা মধু সংগ্রহতে যাচ্ছেন, হ্যাঁ, গভীর জঙ্গলে তো চলে হ্যাঁ, যেতে হয়। গভীর জঙ্গলে ছাড়া তো হবে না। হ্যাঁ। সেখানে ধরুন আপনি যদি চিতুর জঙ্গলে যান, হুম। গিয়ে কতদিনের জন্য সেখানে থাকেন? না, চিতড়ির জঙ্গলটা ধরো তো বেশি বড় নয়। বড় নয়। ওইসব চুলকারি, গাজী, কলস এদিক আমরা করি, বা আর বিভিন্ন নাম আছে। হুম, দেখা যাচ্ছে 14 দিনে পাওয়া যাচ্ছে, ঠিক কাছাকাছির মতন হলো, বা অল্প জঙ্গল তো হ্যাঁ। বেশি দিন থাকা যায় না, ওই 10 দিন 8 দিন। সেখানে কত মোটামুটি চাক আপনাদের চোখে পড়ে বা আপনারা? চাক তো প্রচুর পড়ে, কেন এখন হচ্ছে গিয়ে মধু সংগ্রহ করার লোক তো বেশি হয়ে গেছে, আচ্ছা। অনেক বেশি। মানে আগে যা ছিল তার থেকে 5 গুণ বেড়ে গেছে, ও। 5 গুণ বেড়ে গেছে। ইনকাম। এখানে কি অধিকাংশ মানুষই হ্যাঁ, যারা এই ধরো কাঁকড়া মাছ ধরি এরাই সব মধু সংগ্রহ করে, মেয়ে ছেলেপুলে নিয়ে গিয়ে করে। যার ফলে কেন বসে থাকবো সেই 2 মাস বা 3 মাস বসে থাকবো, হুম। যতটা মধু কালেকশন করতে পারি, যাক সংসারটা ম্যানেজ যেতে হয় সেইভাবে সব করে। এবারে অন্য কথায় আসি, এই ধরুন আপনারা গভীর জঙ্গলে চলে যাচ্ছেন, হ্যাঁ, সেখানে গিয়ে যে সমস্ত আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদপত্রে যেগুলো হ্যাঁ, দেখি কখনো কখনো বিপদের সম্মুখীন হ্যাঁ, হয়। বিপদের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এরকম আপনার যেহেতু এত বছরের অভিজ্ঞতা, হ্যাঁ, এমন কি কিছু অভিজ্ঞতার কথা বলতে পারেন? হ্যাঁ, আমি ওই ধরো আমফানের আগে কি পরে হবে, 2 বার পড়েছিলাম। মানে উনি হরিণ শিকার করেছে, আর আমরা ধরো মধু সংগ্রহ করতে করতে গিয়ে ওর কাছে গিয়ে পড়েছি। তখন দেখা গেছে যে হ্যাঁ, বাঘ হরিণ ধরে খাচ্ছে। ও আচ্ছা, সেটা আপনাদের হ্যাঁ, সেটা আমাদের চোখে পড়েছে। সেটা ফরেস্টারের, মানে ওখানটা যে কলেজ ক্যাম্পে ফরেস্টারও ডিউটি আছিল, ওনাদের কাছে বলেছি। হুম। তবু ওরা বললো যে এই সাইডটা ছেড়ে দাও, ছেড়ে দাও, অন্য সাইডে কাজ করো। আপনারা কি তখন নদীতে যাচ্ছেন? না, নদী তো তখন 7-8 দিন কাজ হয়ে গেছে, ও, তখন কি আপনারা জঙ্গলে আছেন? জঙ্গলে আছে। তখন আপনাদের সামনাসামনি দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখুন এটা দেখা কতটা যায়। দূরে? ওই সরু একটা নাসি উঠে গেছে, তাছাড়া বোধ হয় 200-250 ফুট দূরে হবে, ভিতরে হবে। আর সেখানে শিকার করে খাচ্ছে। হ্যাঁ, শিকার করে খাচ্ছে। তার পাশে আমাদের একটা, মানে ও মধু চাক পড়ে, সেইটা দেখতে গিয়ে দেখি না ওর সাইডে খাচ্ছে ধরে। তাও দুটো বাঘ, বাবা, দুজন? দুজন। আচ্ছা, এই যখন জঙ্গলে যান একটু শোনা যায় যে মা বনবিবি বা যে নারায়ণী যিনি রয়েছেন যারা হুম। আপনাদের মাথার উপরে যার আশীর্বাদ থাকে, তাদেরকে তো পুজো টুজো দিয়ে আপনাদের? হ্যাঁ, পুজো দেবে। ওই মা মা করে যখন সাইডে দেখা গেল দুজন হরিণ খাচ্ছে, মা মা করলে ওরা আবার উঠে চলে গেল। হ্যাঁ, চলে গেল। মা বললে কিন্তু সেখানটা থাকার অধিকার নেই, দেখেছি আমরা। হ্যাঁ, এগুলো হ্যাঁ, মায়ের একটা মায়ের খেলা। তার সন্তানদের উপর হ্যাঁ, একটা হ্যাঁ, আশিস রয়েছে। তা তো থাকবে তো। না তো আমাদের যে সাধ্য আছে জঙ্গলের ভিতরে ঢোকার, সাধ্য নেই। মা যদি না থাকবে ঠিক মতন, লক্ষ্য যদি না থাকবে তার মধ্যে, এবারে ধরো সব ভাত তো আর খাওয়া যায় না, কিছু তো দিতে হবে সরকারের পর। এইভাবে তো যে একটু বেলাইন চলবে তার তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভাব তো। মধু সংগ্রহ করতে গিয়ে আমরা শুনি যে ওই মাথার পিছনে একটা মুখোশ বা এরকম টাইপ, এগুলো হ্যাঁ, কি আপনাদের করতে হয়? হ্যাঁ, না, ওগুলো ওই ফরেস্টার দেয়, ওতে কোনো কাজ হয় না। ও তো কোনো কাজ হয় না। মুখোশটা দিল, পেছন বাঘ ঘুরে দিল, বাঘ মনে করলো যে এই ধারে মুন্ডু, হ্যাঁ। হ্যাঁ, পিছনে মুন্ডু। কিন্তু সে তো, তার তো একটা লক্ষ্য আছে রে, একটা মানুষের সে লক্ষ্য থাকবে না, ঠিক। যে ওটা মানুষ কি কি। তাকে বোকা বানানো এত হ্যাঁ, সোজা নয়। এত সোজা নয়, বাঘকে বোকা বানানো এত সোজা নয়। আচ্ছা, আপনারা খুব কাছে থেকে দেখেছেন সুন্দরবনের রাজাকে, হ্যাঁ, কিরকম সাইজের হয় একটু বলতে? সাইজ ভালো সাইজ। আমরা এই দেখেছি ল্যাজ শুধু 13 ফুট। 13 ফুট? 13 ফুট, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়েতে উঠেছিল, ওই বেতালপাড়ায় উঠেছিল 13 ফুট, ল্যাজ সামনে 13 ফুট। বাবা। হ্যাঁ, আর এরা কি সবসময় একাই থাকে? একাই থাকে, দুজন থাকে, সেটা একটা তো জোড়া আছে, হুম, হুম। থাকে, দুজন থাকে। আর আর সব থেকে বড় বাঘ আমি দেখেছিলাম তখন হচ্ছে হেতালি পায়ে দিত, ওপারে যেতাম, টাইগারে যেতাম, সব থেকে বড় বাঘ দেখুন, সেটা মাপা যাবে না, সে বিশাল বাঘ। হুম। হ্যাঁ, এতটা এক বুক উদ্দু উদ্দু, আর সেরকম ইয়ে। তা কুলতলি ফরেস্টার কাছে এসে বললাম, তখন জীবনবাবু বলে একটা বড় ছিল বিট অফিসার, তিনি বললো ও ওখানটা যাইস না, আমাদের ডিঙি থেকে লোক তুলে নিয়ে চলে গেছে, ওখানটা যাচ্ছিস কেন, সেটা ওখানে কোন যাইস। জায়গায় এটা? সেটা হচ্ছে পীরখালি। পীরখালি জঙ্গল? হ্যাঁ, পীরখালি জঙ্গল। এগুলো কি টুরিস্ট? হ্যাঁ, এটা টুরিস্ট। আচ্ছা, টুরিস্ট এরা। হুম।
এখান থেকে এটা যাবে কোন দিকে? ওই কলস টলস এই দিকে যাবে, এখন আর অত দূর যাবে না, হয়তো বনি ক্যাম্প যাবে একদিনে। আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমাদের এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেখানে একটি টুরিস্ট বোট যাচ্ছে। মূলত সুন্দরবনেই তো এই রয়্যাল বেঙ্গল টাইগারের টানে হোক বা এখানকার প্রাকৃতিক শোভা সৌন্দর্যের জন্য মানুষজনেরা, বিশেষ করে বিদেশি পর্যটক বা কলকাতা শহরতলি থেকে যে সমস্ত মানুষজন জঙ্গল ভালোবাসেন, জল জঙ্গল ভালোবাসেন, তারা এখানে আসেন। আর এই যে পর্যটকরা আসছেন নদীতে, সেক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে এই জঙ্গলের যে জীবনযাপন বা জঙ্গলে বন্য প্রাণীদের যে জীবনযাপন, সেখানে কি কিছু সমস্যা হচ্ছে তাদের? না, সমস্যা নেই। এখন তো ধরো আগে নামতে দিত, চড়াফড়াল নামতে দিত, বালি চড়াচড়াল নামতে দিত। এখন তো ওই বাঘ বা কুমির বেশি হয়ে গেছে বলে যার ফলে নামতে দিচ্ছে না। হুম। এবং তার জন্য গাইড দিচ্ছে, সঙ্গে সঙ্গে গাইড দিচ্ছে, কোনো নামার কোনো পারমিশন নেই কিন্তু। মানে ফরেস্টার মানে হ্যাঁ, টুরিস্টরা নামতে পারে, নামতে পারবে না। উপর থেকে শুধু বোটে থেকে হ্যাঁ, যায়। বোটে থেকে যা দেখা, বোটে থেকে হয়তো বাঘ খেয়ে যাচ্ছে, পার হয়তো ওপারে যাচ্ছে, কারণ হয়তো সামনে পড়লো দেখা গেল। হুম, কুমিরটা, এগুলো ওই হ্যাঁ, কুমিরটা হচ্ছে কি সাধারণভাবে শীতের সময় চড়ায় ফড়ায় রোদ চড়ায় পাওয়া উঠে রোদ খায়, দেখা যায়। বা হরিণ দেখা যাচ্ছে, যে সকালে বিকালে হরিণটা দেখা যায়, এটা সবসময়। বা শুয়োর, এগুলো দেখা যায়। বানর তো হামেশাই দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, ওটা হচ্ছে কলেজ ক্যাম্পের ধারে বানরটা বেশি আছে, ওটা দেখা যায়। আমরা এই যে নদীর ধারে দাঁড়িয়ে বা একদম তীরে দাঁড়িয়ে কথা বলছি, এখানে কি কুমির আছে নাকি? হ্যাঁ, একটা কুমির আমার বাড়ির ধারে দুটো ছিল, এখন আর নেই। ওরে বাবা। মানে বড় হয়ে গেছে, বার হয়ে চলে গেছে। আর এইটা থেকে বোট বেশি চলে তো, হুম। যার ফলে ও বার হয়ে চলে গেছে। নদীর ধারেই বাড়ি আছে? হ্যাঁ, একদম নদীর কোলে বাড়ি। সেখানে কোথায় থাকতো কি সেখানে কিছু? হ্যাঁ, সেখানটা ওই হচ্ছে শীতের সময় চড়ায় উঠে থাকতো, ও আর তারপর জলে থাকতো। আচ্ছা, তারা এখন আর নেই। এখন আর দেখা যাচ্ছে না, আর ধরো 1-1.5 বছর আর দেখা যাচ্ছে না। আচ্ছা, তারা মানে হ্যাঁ, গভীর নদীতে চলে গেছে। গোবিন্দ নদী তো বড় হয়ে গেছে, তো চলে গেছে। আচ্ছা, এই যে যখন নদীতে আপনারা মাছ কাঁকড়া ধরতে যান, হ্যাঁ, সে তার জন্য সেই কোন 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 জায়গায় যেতে হয়? তার জন্য বেনিভেলি আছে, ও এইসব যেসব জায়গাগুলোর নাম বললাম, সব বিভিন্ন জায়গা, জেলে বিভিন্ন জায়গা এলাকায় সব চলে যাচ্ছে। হুম। চলে যাচ্ছে এবারে। আর সেক্ষেত্রেও তো পাশটা সে ব্যাপার থাকে। হ্যাঁ, পাস, যাদের পাস আছে পাস দেয়, তারপর চুরি চামারি করে সব যায়। তা কিরকম ধরুন আজকে যদি বের হন, হুম। ওগুলো কি হিসাবে, গণ হিসাবে? এবং কোনো গণ হিসেবে দ্বাদশী ত্রয়োদশী গণে যেতে হয়। এই কাঁকড়া ধরতে ওই রকম গণে যেতে হয়। দ্বাদশী ত্রয়োদশী গণে গেলে একটু জোয়ারটা বেশি উঠলো, হুম। টান, নদী টান পড়লে তবে মাছ কাঁকড়াটা আসে। ও আসে, সেইভাবে আমরা যাই। গিয়ে দেখা যাচ্ছে পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত মাছ কাঁকড়া ধরা যাবে, তারপর আর ধরা যাবে না। মানে টান কমে গেলে আর হবে না। কিরকম ধরুন আপনার যে কদিন থাকবেন, কিরকম মাছ কাঁকড়া সংগ্রহ? মাছ কাঁকড়া ওটা কিছু বলার নেই। হয়তো কোনো গণে বেশি হচ্ছে, কোনো গণে কম হচ্ছে। মানে টানের জন্য আবার বেশি হচ্ছে, কোনো গণে কাঁকড়া বেশি আসতেছে, মাছও বেশি আসতেছে, সেই সময় ভালো পড়তে হচ্ছে। আবার দেখা যাচ্ছে কম হচ্ছে, তখন একটু ঘাঁটতি হচ্ছে। এইভাবে এগুলো নিয়ে এসে আপনারা কোথায় বেচাকেনা করেন? বেচাকেনা করি। এখানটা ধরো কাঁকড়া আড়ত আছে, ব্যবসায়ীরা এখানটা কিনে ওরা হচ্ছে বাজারে দিনে বিক্রি করে। বা মাছের আড়ত আছে, কৈগালে আছে, হচ্ছে গিয়ে রায়দিঘি আছে, কাঁটামারি আছে। বিভিন্ন জায়গা থেকে সব পয়সা করি না আছে, তাদের সেখানটা দিতে হয়। তার মানে এই এই জলেতে আপনাদের মাছ কাঁকড়া ধরা এবং জঙ্গলে মধু সংগ্রহ করে হ্যাঁ, আপনাদের আমাদের জীবনযাপন চলছে। জীবন যেমন। জানার চেষ্টা করলাম যে একেবারে জঙ্গল লাগোয়া যে সমস্ত মানুষদের বসবাস, যাদের জলে কুমির ডাঙায় বাঘ সঙ্গে নিয়েই তাদেরকে জীবন জীবিকা পালন করতে হয়, সেই সমস্ত মানুষদের মধ্যে এমন একটি রোমহর্ষক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমরা একদম দাঁড়িয়ে রয়েছি ওপারে যে জঙ্গল, আজমলমারির জঙ্গল, তার ঠিক মাঝে একটি নদী বয়ে গেছে অল্প দৈর্ঘ্যের, 100 ফুট কি বড় জোর 150 ফুট হবে। তার এপারে নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছিলাম, এবং আপনারা শুনলেন তার মুখ থেকে যে কি ভয়ানক অভিজ্ঞতা যখন জঙ্গলে যান জীবন হাতের তালুতে রেখে। সেই সমস্ত মানুষদের এইভাবেই দিন গুজরান হয়।